সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে টাইটেল দাও সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল সমান্তরাল অক্ষ উপপাদ্য। উপপাদ্য এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল যেহেতু উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট তাই ইংরেজিটাও তুলে নিও। প্যারালাল অ্যাক্সিস। অ্যাক্সিস থিওরেম। থিওরেম হ্যাঁ, এটা কিন্তু বাবা ব্র্যাকেটে তুলে দাও। এটা কিন্তু 1D খুব সুন্দর করে এটা সাজুগুজু করে লেখো এই জিনিসটা। এটা হচ্ছে 1D 2D। 1D মানে হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, শুধুমাত্র প্রস্থ আছে, অথবা শুধুমাত্র উচ্চতা আছে, এগুলো হচ্ছে 1D। দৈর্ঘ্য প্রস্থ বা প্রস্থ উচ্চতা এগুলো আছে যাদের, তারা হচ্ছে 2D। যেমন বৃত্ত 2D, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এগুলো কি ডি 2D। আবার একটা রেখা এটা কি ডি 1D। বুঝছো নাকি বোঝনি? গুড। তাহলে আবার 3D কি? যেমন সিলিন্ডার, গোলক, বল, বল, ফুটবল, সিলিন্ডার, শেপ, সিলিন্ডার কি শেপ, এগুলো কি ডি 3D। তাহলে এটা হচ্ছে 1D 2D 3D বস্তুর জন্য প্রযোজ্য। 3D বস্তুর জন্য প্রযোজ্য। বস্তুর জন্য প্রযোজ্য, এই কথাটা ভালো করে লেখো। প্রযোজ্য, এই লাস্টের কথাটা সুন্দর করে লেখো। এইটা আমি হাইলাইট করে দিলাম। 1D 2D 3D বস্তুর জন্য প্রযোজ্য। আর লম্ব উপপাদ্য আমরা পড়ছিলাম, ওটা কিডি বস্তুর জন্য প্রযোজ্য, 2D বস্তুর জন্য, অনলি 2D বস্তুর জন্য প্রযোজ্য। আর এটা 1D 2D 3D তিনটা বস্তুর জন্যই প্রযোজ্য। তো লেখা নিছো? লেখা শেষ? ওকে। এই উপপাদ্যটা কি উপপাদ্য একটু দেখো। প্রথমেই আমরা ইন্ট্রো দেবো, ইন্ট্রোটাও তুমি তুলে নিবা, কিন্তু তারপর বুঝে দিচ্ছি, দাঁড়াও। আই সমান সমান আই COM প্লাস M এইচের উপর স্কোয়ার, এই উপপাদ্যের ফলাফল। আর লম্ব উপপাদ্য কি পাইছিলাম? IZ সমান সমান, মনে আছে নাকি? IZ সমান সমান IX প্লাস IY, শর্ত চেলে থাকবি লেফটে আর এটা থাকবি সেট করে, ছিল কিন্তু, মনে আছে তো? ওকে। আর এটা হচ্ছে এটা বাবা। এবার তোমাকে টাইটেল দিয়ে দিচ্ছি। আইতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সমান্তরাল, সমান্তরাল এটা কি করবে? অনেক বড় বড় ম্যাথ সহজ করে ফেলবে এই উপপাদ্য। বড় ম্যাথকে ইজি ছোট করে ফেলবে এই উপপাদ্য। তাই উপপাদ্য যত দ্রুত কুইকলি অ্যাচিভ করতে পারবা, অনেক বড় বড় ম্যাথ ইজিলি সলভ করতে পারবা। এগুলো আমরা প্রমাণও দেবো, যেহেতু বড় ম্যাথ দেখো এটা ছোট হয়ে গেল। সমান্তরাল অক্ষ উপপাদ্য, তাহলে এটা হচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কি স্যার? ঘূর্ণন প্রবণতা। আর এটা কি? এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, ভ্রামক। এম কি? 1D 2D 3D বস্তুর ভর। তাহলে এম হচ্ছে বস্তুর ভর। 1D হলে 1D বস্তুর ভর, 2D হলে 2D বস্তুর ভর, 3D হলে 3D বস্তুর ভর। এইচ কি? সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল অক্ষের, সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী, মধ্যবর্তী লম্ব দূরত্ব বললে খারাপ হয় না, লম্ব দূরত্ব এটা বললে ভালো হয়, কারণ লম্ব দূরত্ব একটাই পাওয়া যায় এবং মান একই থাকে। তাহলে সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এটা এম হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে ভরকেন্দ্রীয় অক্ষ হিসাবে জড়তার ভ্রামক, এটা হচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কীভাবে পাই? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইন্টু সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব। এখন আমি তোমাকে দ্রুত লিখে গেলাম, আমি তোমাকে বুঝিয়ে দেব। ধরলাম এই পয়েন্টে হচ্ছে ভর কেন্দ্র। কোথায় স্যার? এই যে পুরো ভর এখানে আছে, ধরলাম এই যে এই জায়গাতে, এই জায়গাতে ধরলে দেখো এটা ব্যালেন্স অবস্থায় থাকে প্রায়, এখানে ধরলে প্রায় ব্যালেন্স অবস্থায় থাকে, এখানে ধরলে এই যে এই যে এই যে এই যে ব্যালেন্স অবস্থায় থাকে, এই যে থাক বাবা, এই যে ব্যালেন্স আছে, এই যে প্রায় ব্যালেন্স অবস্থায় থাকে, এই যে ব্যালেন্স অবস্থা আছে। যেখানে ব্যালেন্স অবস্থায় থাকে ওটা হচ্ছে কি দূরত্ব? ওটা হচ্ছে কি? ভর কেন্দ্র। ওটা কি? ভর কেন্দ্র। যেখানে কি অবস্থায় থাকে? ব্যালেন্স অবস্থায় থাকে, ওটার নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র।
সমস্ত ভর এখানে আছে বলে কল্পনা করা হচ্ছে। আচ্ছা, এই অক্ষটা যে গেল, দেখো তো কোন দিক দিয়ে গেছে? এই অক্ষটা ভরকেন্দ্রগামী অক্ষ বলতে পারবো কি না? হ্যাঁ স্যার, ভরকেন্দ্রগামী অক্ষ। আচ্ছা, যদি অক্ষটা এমনভাবে যেত তাও ভরকেন্দ্রগামী অক্ষ। যদি অক্ষটা ইঙ্গিত তেষ্টা করে যেত, ভরকেন্দ্রগামী অক্ষ। যদি অঙ্কটা এইভাবে তেষ্টা করে যেত তাও ভরকেন্দ্রগামী অক্ষ। খালি তাই না, অক্ষটা এভাবে গেলেও ভরকেন্দ্রগামী, এইভাবে গেলেও, এভাবে গেল ভরকেন্দ্রগামী, ইঙ্কে করেও ভরকেন্দ্রগামী, এভাবে হলো ভরকেন্দ্রগামী, এভাবে হলো ভরকেন্দ্রগামী, এভাবে হলো ভরকেন্দ্রগামী। তাহলে এতক্ষণ তোমাকে যেটা দেখালাম ভরকেন্দ্রগামী অক্ষ দেখালাম। ধরো এর একটা ভরকেন্দ্রগামী অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যদি এই বস্তুর জড়তার ভ্রামক জানি, অর্থাৎ ঘোরার প্রবণতা যদি আমি জানি, যে কী প্যাটার্নে ঘুরতে চাই, যদি এটা আমি জানি, তাহলে এটা আমি বের করতে পারবো। কোন উপপাদ্যের মাধ্যমে? সমান্তরাল অক্ষ উপপাদ্যের মাধ্যমে। সেই ক্ষেত্রে এটা যদি আমি জানি যে এর সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন, এটা যদি আমি জানি, তাহলে এর সাথে এটার নাম হচ্ছে আইসিওএম। এই আইসিওএম কেমনি বার করবো স্যার? এটা তো আমি তোমাকে শিখাবো, একটু ওয়েট করো। তাহলে এটা যদি আমি জানি, তাহলে এটা আমি বের করতে পারবো এই উপপাদ্যের মাধ্যমে। তাতে আমাকে কি করতে হবে? এই যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর এর ভর প্লাস এই দুই অক্ষর মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। এর উপর কি করব? স্কোয়ার। ভরের সাথে তাহলে এই ভর আর লম্ব দূরত্বের স্কোয়ার, এটা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে আমি এই জড়তার এর সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন হবে, এইভাবে ঘোরার প্রবণতা কেমন হবে পেয়ে যাব। দাঁড়াও, যদি আমি এটা জানি, এটা ধরো ভরকেন্দ্রগামী, ধরো সাপোজ এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ, এই যে এটা। তাহলে এর সাপেক্ষে ঘোরার প্রবণতা যদি আমি জানি, যে কী প্যাটার্নে ঘুরতে চাই, এটা যদি আমি জানি যে এর ঘোরার প্রবণতা কেমন, তাহলে আমি এটা বের করতে পারবো। আমি এটা বের করতে পারবো। দেখো তো অক্ষ দূরে কি আছে সবসময়? সমান্তরাল। আমি এটা বের করতে পারবো, আমি এটা বের করতে পারবো, আমি এটা বের করতে পারবো, আমি এটা বের করতে পারবো। অক্ষ দূরে কীভাবে আছে দেখো তো। তাহলে যদি আমি মাঝখানটা জানি, তাহলে এটা বের করতে পারবো। স্যার আমি যদি এটা জানি, এটা যদি জানি, আমি কি এটা বের করতে পারবো না? কারণ অক্ষ দূরে কি নাই? সমান্তরাল নাই। এটা বের করতে হলে তোমাকে জানতে হবে এটা, এটা বের করতে হলে তোমাকে জানতে হবে এটা। দেখো তো অক্ষ দূরে কি আছে, আর এটা কি দেখেছে? ভর কেন্দ্র দিয়ে। এটা জানতে হবে। যদি তুমি এটা জানতে চাই স্যার, কোনটা? এটা জানতে চাই স্যার যে এই অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন, এটা জানতে চাই স্যার, তাহলে এটা জানা লাগবে তোমার। যদি এটা তুমি জানতে পারো, তাহলে দেখো তো অক্ষ দূরে কি আছে? সমান্তরাল। তাহলে কেমন করবো স্যার? তাহলে যদি এর সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন, এটা যদি জানতে চাও, যদি জানতে চাও, তাহলে এটা তোমার জানতে হবে। এটা কিভাবে জানবো স্যার? আমি জানানো শিখাবো। ধরো এটা তুমি জানো এটা, তাহলে এটার সাথে যোগ করবা আইসিওএম যোগ বস্তুর ভর। এটা হচ্ছে বস্তুর ভর। তাহলে আইসিওএম যোগ বস্তুর ভর, ক্লিয়ার তো? ইন্টু সমান্তরাল এই যে এর মধ্যবর্তী দূরত্ব ধরো 2 মিটার, তাহলে 2 মিটারের উপরে স্কোয়ার, অর্থাৎ এর মধ্যে দূরত্ব হচ্ছে এইচ। তারপরে স্যার এটা যদি জানি, আমি কি এটা বের করতে পারবো? নো 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 নো, এটা তোমার লাগবে, তাহলে এটা বের করতে পারবা। স্যার কি আমার যদি কোনো কারণে এটা দরকার হয় স্যার, এটা দরকার হয় স্যার, তাহলে তোমার কি জানতে হবে? এটা জানতে হবে। কোনো কারণে যদি স্যার আমার এটা দরকার হয় স্যার, এটা, তাহলে তোমার এটা জানা লাগবে। সর্বদা অক্ষ দূরে কি আছে? সমান্তরাল। স্যার কি আমি যদি পরীক্ষা খাতে ইনকে এনার চেষ্টা করে ইনকে এটা বের করে দেয়, তাহলে কি করবো? এভাবে বের করতে দিলে তাহলে তোমার এই যে এটা জানতে হবে, এটা জানা লাগবে। স্যার এটা কীভাবে পাবো? আমি বারবার বলছি এটা তোমাকে জানাবো। এখন কথা হচ্ছে কি, বইয়ের সূত্রটা কি লেখা? স্যার বইয়ের সূত্রটা লেখা এরকম করে, বইয়ে কিন্তু এরকম সূত্র লেখা নাই। তাহলে কি লেখা স্যার? বইয়ে লেখা আই সমান আই জি প্লাস এম এইচ এর উপর স্কোয়ার। কে আই জি লেখা কে? এটা তো তোমাকে জানানোর জন্য বললাম। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটি এটা আবার কি জিনিস? শোনো, এটা ভর কেন্দ্র, এটাই আবার ভার কেন্দ্র। কখন? যখন এই বস্তুটা কোথায় থাকবে? পৃথিবীতে। তাহলে ভার কেন্দ্র মানে সেন্টার অফ গ্র্যাভিটি, ভর কেন্দ্র মানে সেন্টার অফ মাস। তাহলে এই পৃথিবীর সাপেক্ষে, মানে যতক্ষণ আমি পৃথিবীর মানে যে ত্বরণ যেটা জি, ছোট হাতের জি 9.8, ওই জির মধ্যে যতক্ষণ থাকবো আমি, ততক্ষণ এটার নাম হবে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র, দুটোই নামে রাখতে পারবো। কিন্তু এটা যখনই আমি মঙ্গল গ্রহে নিয়ে যাব,
তখন এই পয়েন্টের নাম আর ভার কেন্দ্র বলতে পারবো না, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি আর বলতে পারবো না, কারণ গ্র্যাভিটির বাইরে চলে গেছি। তখন শুধুমাত্র বলতে হবে ভর কেন্দ্র। এই সূত্রটা মঙ্গল গ্রহ, চাঁদ, বৃহস্পতি যে কোনো জায়গায় যে প্রযোজ্য। তাই আমি দিছি কোনটা, সেন্টার অফ মাস। কারণ সেন্টার অফ মাস তার আমি বোঝানোর চেষ্টা করলাম স্যারকে, ক্লাস টিচারকে, যে বোঝানোর চেষ্টা করলাম বা যিনি তোমার খাতা দেখবে, যে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। আর এটা শুধুমাত্র কোথায় প্রযোজ্য, পৃথিবীতে। তাহলে এটা পৃথিবীতে খালি এই ঘটনাটা আমি যে লম্ব উপপাদ্যকে আমি পৃথিবীতে ফালাতে পারবো না, মঙ্গল গ্রহে যাও ফালাতে, ওখানে কোনো এক্সপেরিমেন্ট করাকালীন সময় ওখানে তুমি ফালাতে পারবা। তার মানে এটা সার্বজনীন, সব জায়গায় প্রযোজ্য। এটাই তোমাকে বোঝানোর জন্য এখানে আমি লিখেছি সেন্টার অফ মাস। তাই আমি ওটাই বলছি, এটা আমি গ্রহণ করলাম না, আপাতত এটা স্টপ। তাহলে স্যার পরীক্ষায় ওটাই লিখবো, কারণ ওটা স্যাররা জানে, বোঝা গেছে, এবং সেটা তোমার ভালো ছাত্র হিসেবে বিবেচিত হবা। তাহলে তোমরা কি বুঝতে পারছো বাবা? তাহলে এটা কি আবার বলে দিই, সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমি চাই, তাহলে আমার দরকার হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর ইন্টু অক্ষদ্বয়ের মাঝখানের দূরত্ব, কি দূরত্ব, লম্ব দূরত্ব, তারপরে স্কোয়ার। কারণ এই দূরে যদি অক্ষ হয়, এটাও তো দূরত্ব, কিন্তু এটা তো লম্ব দূরত্ব নয়। কোনটা লম্ব দূরত্ব, এই যে এটা কত ডিগ্রি, 90, এটা কত ডিগ্রি, 90। তাহলে এই দূরত্ব আমার দরকার, এই দূরত্ব দরকার, এটা নহে বা এটা নহে, এটাও তো দূরত্ব অক্ষদ্বয়ের মধ্যে, কিন্তু এই দূরত্ব কিন্তু লম্ব দূরত্ব না। তাহলে এই জন্য আমি এখানে কি দূরত্ব দিছি, লম্ব দূরত্বের উপর স্কোয়ার। তাহলে লম্ব দূরত্ব, এটা কি দূরত্ব, লম্ব দূরত্ব, এটা কি লম্ব দূরত্ব, এটা কি লম্ব, যে কোনো এক জাতীয় লম্ব দূরত্ব তুলে নিয়ে বসা দিলেই কাজ শেষ। ইন্ট্রো কি পাইছো, বুঝতে পারছো? তাহলে এটা আমরা কি করবো, এখন প্রমাণ করতে যাব। ঠিক আছে, তো এটা তো সবাই তুলে নিচ্ছ নাকি, কোনো সমস্যা আছে? তাহলে মিশে দেই। ওকে, আই সমান সমান আই সিএম প্লাস এম সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তারপরে স্কয়ার। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা বোঝার জন্য আরেকটা জিনিস তোমার একটু বুঝতে হবে একটু। আচ্ছা বলো তো দেখি, তোমার সাথে কয়েকদিন হলে, বেশ কয়েকদিন হলে কথা হচ্ছে, ভর কিন্তু কথা দেখতে চাই স্যার, দেখতে চাই, দেখি চলো দেখে আসি। এই যাস নে, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে। তাহলে স্যার এখানে ভর কেন্দ্র, স্যার এটা কি ওপরে? আরে না, এর ভিতর দিয়ে তাকাও, এই যে তোমাকে দেখা যায় কি সুন্দর করে, ওই দেখো ভিতর দিয়ে দেখা যায়। এর ভিতরে একেবারে কেন্দ্র দিয়ে, এই যে ডায়ামিটার ব্যাস, এর কেন্দ্র দিয়ে একেবারে এখানে চলে যাও। ওই জায়গা কিন্তু কোনো ভর আসলে নাই, ওই জায়গাতেই আমার কি অবস্থান করতেছে, ভর কেন্দ্র। বিষয়টা বোঝা গেছে বাবা? এখন একটু খেয়াল করো, খেয়াল করো, এটা লেখা লাগবে না, কমন সেন্স থেকে বুঝতে হবে। এবার খেয়াল করো, এটা হচ্ছে একটা দণ্ড, এই সেই দণ্ড। এই বিন্দুটা যদি ভর কেন্দ্র হয়, আমি দেখব এ পাশের ভর, আচ্ছা বলো তো দেখি, বলো 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 বলো, আর ইন্টু এফ মানে কি, বলের ভ্রামক, টর্ক মানে বলের ভ্রামক, তাই না বাবা? বলো তো এম ইন্টু আর মানে কি, ভরের ভ্রামক। তাহলে এই পাশের খেয়াল করো, এই দূরত্ব যদি R1 হয়, আর এই ভর যদি M1 হয়, আর এই দূরত্ব যদি R2 হয়, আর এই ভর যদি M2 হয়, তাহলে ওই পাশে ভর ব্যবহার করবি M1 R1 এই বিন্দুর সাপেক্ষে, আর এই বিন্দুর সাপেক্ষে এ পাশে ভর ব্যবহার করবি M2 R2। যেহেতু এটা মাঝখানে আছে, তাহলে ও পাশে ভর ব্যবহার এ পাশে ভর ব্যবহার কেটে যাবে, কারণ ওই পাশে দূরত্ব এটা 0 0 বিন্দু, ওই পাশে দূরত্ব যদি পজিটিভ হয়, এ পাশে দূরত্ব কি নেগেটিভ, তাহলে এটা মাইনাস, এটা কি প্লাস, এটা দিয়ে কাটা। অনুরূপভাবে এখানকার ভর দিয়ে, ভর দিয়ে না, ভর ভ্রামক দিয়ে, ভর ইন্টু এই দূরত্ব, এখানকার ভর ভ্রামক কেটে যাবে, এখানকার ভর ভ্রামক দিয়ে এখানকার ভর ভ্রামক কেটে যাবে। কোথাকার সাপেক্ষে? সেন্টার অফ মাসের সাপেক্ষে। কারণ সেন্টার অফ মাস এমন জায়গাতে হয়, ওই পাশে ভর ভ্রামক দিয়ে এই পাশে ভর ভ্রামক কেটে যায়। তাহলে আমরা কি বলতে, সেন্টার অফ মাস কাকে বলা হয়? সেন্টার অফ মাস কাকে বলা, মানে সেন্টার অফ মাস মানে ওই বিন্দুটা কাকে বলা হয়? যে বিন্দুর সাপেক্ষে বস্তুর উভয় পাশে ভর ভ্রামক শূন্য হয়, ওই বিন্দুর নাম সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র, বা ভর কেন্দ্র। আবার বলি, যে বিন্দুর সাপেক্ষে উভয় পাশে ভর ভ্রামক শূন্য, বস্তুর উভয় পাশে ভর ভ্রামক শূন্য, তাকে বলা হয় সেন্টার অফ মাস। যদি বস্তুটা এমন হয় স্যার, কেমন, যদি 2D টাইপের এমন হয়, তাহলে বাবা হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভর কেন্দ্র। এই পাশে ভর ভ্রামক দে, এই পাশে ভর ভ্রামক কাটা, ওই দিকের ভর ভ্রামক দে, এই পাশে ভর ভ্রামক কাটা,
ওই পাশে ভর ভ্রামক দে, এই পাশে ভর ভ্রামক কাটা, ওপরে ভর ভ্রামক দে, নিচের ভর ভ্রামক কাটা। আলটিমেট ওই পাশে ওই বিন্দুর সাপেক্ষে মোট ভর ভ্রামক কত? 0। ওই দুটো পজিটিভ হলে এটা নেগেটিভ, ওপরেরটা পজিটিভ হলে নিচেরটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ হলে এই পাশটা নেগেটিভ, 4-5 দিতে কেটে যাচ্ছে। তাহলে এটা দিয়ে তোমার এটা দিয়ে এটার অপোজিটটা কাটা, এটা দিয়ে এটার অপোজিটটা কাটা, এটা দিয়ে এটার অপোজিটটা কাটা। তাহলে আলটিমেটলি সবগুলো কেটে যাচ্ছে কোন বিন্দুর সাপেক্ষে? ভর কেন্দ্রের সাপেক্ষে। বুঝে আসছে কিনা? কোনো সমস্যা আছে? সামনের দিকে আগায় এখন, তাহলে ইজিলি বোঝান যাবে সূত্রটা। বলো বাবা। অপ্রতিসম হলে হতে পারে অপ্রতিসম, কিন্তু যতই অপ্রতিসম হোক ওই বিন্দু ভর কিন্তু হবে যে বিন্দু সাপেক্ষে উভয় পাশে ভর ভ্রামক 0। যদি বস্তুটা এমন হয়, তুই যেমন বললা অপ্রতিসম, এমন যদি হয়, এটা কি অপ্রতিসম না? এটা কি প্রতিসম মনে হচ্ছে না? বলো তো এখন ভর কেন্দ্র কোথায় আছে? বলো মাঝখানে। হ্যাঁ আচ্ছা, এরকম করে না দিয়ে আমি দিলাম এরকম করে, দেখো এখনো তো বোঝা যাচ্ছে মাঝখানে আছে। আমি যদি এমনটি দেই কেমন, সাপোজ ধরো এরকম দিলাম, হ্যাঁ কোথায় আছে বলো দেখি? অপ্রতিসম তো কোথায় আছে? না মাঝখানে না। যদি এমনটি হয় এইটা, বলো এখন বলো এখন কোন দিকে চলে আসবি? এই পাশে ভর বেশি না? তাহলে এই পাশে ভর বেশি, নিচের পাশে ভর বেশি, উপরে পাশে ভর নিচের দিকে শিফট হয়ে চলে আসবি। তাহলে এমন জায়গায় চলে আসবি যাতে উপরে ভর ভ্রামক, নিচে ভর ভ্রামক, ডান পাশে ভর ভ্রামক, বাম পাশে ভর ভ্রামক কেটে যায়। সেন্টার অফ মাসের সাপেক্ষে যে কোনো বস্তুর ভর ভ্রামক কি হয়ে যায়? 0 হয়ে যায়, কেটে যায়। এমন জায়গায় হবি, এমন জায়গায় সেন্টার অফ মাস হবে। আমি মাঝখানে বলবো না তো, আমি তো কখনো বলি মাঝখানে। এমন জায়গায় হবে যে উভয় পাশে ভর ভ্রামক কি হয়ে যাবি? কেটে 0 হবে। এটা হচ্ছে ওই বিন্দুটার নাম হচ্ছে কি? ভর কেন্দ্র। বোঝা আসছে কি বোঝা আসেনি? সত্য? হ্যাঁ আচ্ছা, যদি একটা চাঁদা হয়, বলো তো চাঁদা ভর কেন্দ্র কোথায়? এখন চাঁদা ভর কেন্দ্র কোথায়? নিচের দিকে, কিন্তু নিচের পথে চাঁদা ভর কেন্দ্র। কিন্তু তুমি দেখো উপরেরটা দিয়ে নিচেরটা কাটা, ডান পাশেরটা বাম পাশেরটা কাটা, ওই জন্য ওই বিন্দুর নাম কি? সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। তাহলে আমরা কি শিখলাম বলো? সেন্টার অফ মাসের সাপেক্ষে যে কোনো বস্তুর চারপাশে ভর ভ্রামক কি হয়ে যায়? 0 হয়ে যায়। আমরা কি মিশে দেবো? মিশেদের সামনে আগাই। হ্যাঁ এখন আমরা বের করতে চাই ওই যে সূত্রটা প্রমাণ করতে চাই, এরপরে আমরা যুদ্ধে নামে যাব। তো চলো দেখে আসি সূত্রটা কীভাবে প্রমাণ করতে হয়। ধরো এটা একটা ছড়ি বস্তু, বৃত্তের মতো শেপ, এটা তার সেন্টার অফ মাস। কি ধরে নিচ্ছে? এটা সেন্টার অফ মাস, মানে এই বিন্দু সাপেক্ষে চারপাশে ভর ভ্রামক কত হবে? 0 হবে কিন্তু। আর এটা হলো আমার এটা 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 কোনটা? এটা এই এটা আমার একটা অক্ষ, এই অক্ষ ডন, এটা হচ্ছে আমাদের অক্ষ। এই অক্ষ কি অক্ষ স্যার? এই অক্ষের নাম কি? এই অক্ষের নাম হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ, যার সাপেক্ষে জড়তা আই সুএম। এটা কি বাবা? ভর কেন্দ্র, সেন্টার অফ মাস। তাহলে এর নাম হচ্ছে আই সুএম। তাহলে এই অক্ষের নাম কি? ভর কেন্দ্রগামী অক্ষ। এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ এইটা। আর আমি কোনটা যেন চাই? এটা চাই নাকি? না, কিন্তু এখানে ভর কতগুলো আছে? ছোট ছোট ভর অসংখ্য। এই ভরখানার নাম দিলাম আমি M1, M দিলাম না, M1 দিলাম, M1, কারণ সিম্পল করবো জিনিসটা। এই ভরখানার নাম দিলাম M2। কিন্তু অক্ষ থেকে লম্ব দূরত্ব কত? এই যে ভর কেন্দ্রগামী অক্ষ থেকে এটা কি লম্ব দূরত্ব, এটা কি লম্ব দূরত্ব। এই দূরত্বের নাম দিলাম R1, এই দূরত্বের নাম দিলাম R2। আর একটা ভর এই পাশে নেই, সবগুলো কি ওই পাশে নেবো? একটা ভর এই পাশে নেই, তাতে তোমাকে বুঝে নিবা। এটার নাম দিলাম M3, এখান থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব, নাম কি দিলেন? R3। এরকম এই পাশে কত আছে? অসংখ্য। এই পাশে কত আছে? অসংখ্য। কিন্তু একটু যদি খেয়াল করে দেখো যে ডান পাশে ভর ভ্রামক আর বাম পাশে ভর ভ্রামক কি হবে? সেম, কেটে যাবি। কারণ ওই পাশে যতগুলো পাচ্ছি এই পাশে ভর এবং দূরত্বের ওই পাশে যা গুণফল হবে, এই পাশে ভর এবং দূরত্বের গুণফল সেম হওয়া লাগবে। যদি সেম হয়, ওপরেরটা নিচেরটা ওই পাশে সব যদি কেটে যায়, তাহলে ভর কেন্দ্র ভর কেন্দ্রের সাপেক্ষে চারপাশে ভর ভ্রামক কি হবে? 0। আর এখন এই অক্ষের সাপেক্ষে ওই পাশে ভর ভ্রামক এই পাশে ভর ভ্রামক কি লাগবে? সমান। কারণ এটা মাঝখানে দিয়েছি, এই দিকে টানলেও ওই পাশে ভর ভ্রামক এই পাশে ভর ভ্রামক সমান, এই দিকে অক্ষ দিলেও উপরে ভর ভ্রামক নিচে ভর ভ্রামক সমান হতেই হবে। কারণ ভর কেন্দ্র এমন জায়গায় হয় যেখান থেকে মাঝখান থেকে অক্ষ টানলে উভয় পাশে ভর ভ্রামক কি হয়? 0 হয়। গেল এটা। এখন কথা শোনো, এই সেন্টার অফ মাসের সাপেক্ষে এখানে যে অসংখ্য ভর আছে, তার জড়তা ভ্রামক কত হবে? জড়তা ভ্রামক কি ছিল বলো তো একটু? ভর ইন্টু দূরত্বের উপরে
স্কোয়ার কি দূরত্ব লম্ব দূরত্ব তাহলে এই ভরের কত হবে m1 r1 স্কোয়ার এই ভরে ভরবেগ কত হবে প্লাস ভর এই যে এটা জড়তার ভ্রামক এটা কি রাশি mr স্কোয়ার কি স্কেলার না তো সবগুলো একবার সরাসরি যোগ করা যাচ্ছে না 3 কেজি আম তারপরে আর এক হাটে থেকে কিনলাম 2 কেজি আম আর এক হাটে থেকে কিনলাম 5 কেজি আম সব বাড়িতে এসে এখন হিসাব করতে চাইছে কয় কেজি আম কিনলাম সব আম কি করে দেবো যোগ করে দেবো আম কি রাশি আরে আমের ভর কি রাশি স্কেলার তো বিষয়টা তো এমনই নাকি তাহলে এটা এর সাথে এটা যোগ করে দিচ্ছি m2 r2 স্কোয়ার প্লাস এটা কত বিভা m3 r3 তারপরে স্কোয়ার এখানে তোমরা দাবি করতে পারো কি স্যার এটা মাইনাস হবে না না কে কে এই পাগলারা মাইনাস r3 তারপরে স্কোয়ার দিলে কি হয়ে যাবে প্লাস হবে না তাহলে এটা কি হবে অবশ্যই কি হবে প্লাস তাহলে বলো দেখি এরকম কতগুলো আছে অসংখ্য এই সবগুলো যদি যোগ করি তাহলে এটার নাম হবে ICOM ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দেখো তো কোথা থেকে হিসেব করলাম বলো দেখি ভর কেন্দ্র অক্ষের সাপেক্ষে হিসেব করলো না যেমন এরকম এটি কথা আছে M4 M5 M6 M7 M5 M8 এই পাশে তো আচ্ছা বলো তো দেখি ওই পাশে যদি ছোট ছোট M হয় 50 লাখ আমি কিন্তু বারবার বলতেছি আমি এখানে পুরো থিওরি মানে কি কমন সেন্স খুব বেশি আমি তো পরে তো এক্সপ্রেস করবই তুমি একটু মনোযোগ দেওয়ার লিখবই ফাইলি ও পাশে ভর যদি হয় 50 লাখ এ পাশে ভর করতে থাকবি 50 লাখ কিন্তু যদি কোনো ভালো ছাত্র থেকে থাকে সে কিন্তু দাবি অমান্য করবে কে সে দাবি করবে স্যার কি সমস্যা আছে তো কে ওই পাশে ভর 50 লাখ এ পাশে ভর দেখো ভালো ছাত্রদের দাবি করবে যে কেমনে হলো বা এটা হবে না বা প্রযোজ্য না কেন ওই দাবি করবে আমি তো কমন সেন্স থেকে বোঝানোর জন্য এরকম করলাম কেন দাবি করবে এখানে দূরত্ব আছে কিন্তু এ পাশে দুটো ভর ওই পাশে একটা ভর দেখো ভর কিন্তু কোথায় এই যে কটা ভর একটা আর একটা কটা আছে দুটা আর এই পাশে বেশি ভর অনেক বড় ভর তাহলে ভর কেন্দ্র সাপোজ ধরে এখানে ছোট ভরে আছে একটা ভর কেন্দ্র কোথায় হবে এই দিকে হবে না কে এ পাশে ভর এবং দূরত্বের গুণফল এ পাশে ভর এবং দূরত্বের গুণফল একটা ভর দিয়ে এবং একটা দূরত্ব দিয়ে যে গুণফল পাবো ও পাশে দুটো ভর এবং দূরত্ব দিয়ে গুণফল একই পাবো যোগফল তাহলে এইটার ওই দিকের ভর ভ্রামক এই পাশে ভর ভ্রামক সমান অথচ ভর করা আছে আর এখানে করা আছে এ 5 মিটার আর এর 2 কেজি তাহলে 5 দুগুণে কত হলো 10 এটাই হবে এমন দেখো এটা হলো 1 কেজি এটা 1 কেজি তাহলে বলো দেখি এটা হলো দেখো আমি ভর ভাগ বানাচ্ছি দেখো কি সুন্দর করে বানাচ্ছি এটা হবে 4 মিটার সাপোজ ধরে এটা কয় মিটার 6 মিটার এই ভর ভাগ কত হয় ভর ইন্টু ভর 4 কে 4 যোগ 6 কে 6 মোট কত হলো 10 ওই পাশে কত হয়েছে ভর ভাগ 10 হয়েছে না তাহলে ওই পাশে কটা অনুদে কামড়া ছাড়ছে 2টা আর এটা তার মানে ওই পাশে দুটো দিয়ে পাশে কটা হয়েছে ব্যালেন্স সাথে কি আছে যুক্ত ভর কিন্তু এখানে কমন সেন্স বানাতে চাইছিলাম হ্যাঁ কমন ভাবে ধরে নাও পাশে 50 লাখ পাশে 50 লাখ কিন্তু ভালো ছাত্রগুলো কিন্তু দাবি করবে না 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 হয়নি সেটাও কিন্তু বুঝাই দিলাম বাট কমন ভাবে ধরে নাও পাশে 50 এ পাশে কথা আছে 50 ও পাশে 50 এ পাশে কটা আছে 50 তো এরকম আমি কমন সেন্সে ধরে নিতে বললাম তাহলে এটা মিশিয়ে দিই বাবা হ্যাঁ দেন এবার সামনের দিকে আগাই ওকে আমাদের টার্গেট কি আমাদের টার্গেট এটার সাপেক্ষে জড়তা বের করা নয় এটা আছে কেমনি স্যার দেখে আসি তো এটা এখানে লেফটে বসে আছে 2D একটা বস্তু সাপোজ বলো তো দেখি এটা M1 এটা M2 এটা M3 এরকম M4 M5 M6 যত আছে M7 M8 এই তুমি কি করো M8 M9 যত আছে সবগুলো যদি যোগ করি তাহলে এটার পুরো ভর হচ্ছে M সে M খুঁজে পাবো না আমি পুরো ভর কত M তাহলে সবগুলো যদি যোগ করে দেই তাহলে পুরো ভর কি খুঁজে পাবো M খুঁজে পাবো M1 প্লাস M2 প্লাস M3 প্লাস মানে M মানে কি বলো M মানে কি M মানে স্যার M1 প্লাস M2 প্লাস M3 ডাট 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 এটা না এটা মানে না সব ভর যোগ করে দিলাম বিষয়টা কি বোঝা গেছে তাহলে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে এটার সাপেক্ষে জড়তা বের করা না তাহলে তো এভাবেই করতে পারতাম আমার টার্গেট হচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তা বের করা এই অক্ষটা এর সমান্তরাল এই অক্ষটা এই অক্ষের সাপেক্ষে জড়তা বের করতে চাই তাহলে অক্ষের নাম কি সমান্তরাল অক্ষ স্যার কি বলো বলো এটা আছে কেমন দেখাবেন স্যার এটা কি অক্ষ ভর কেন্দ্রগামী এটা হচ্ছে যেটা
এটা ভর কেন্দ্রগামী, এটা সাপেক্ষে বের করতে চাই। এই যে এখানে রাখে দিচ্ছি, অক্ষ দূরে পরস্পর কি আছে সমান্তরাল, এর মধ্যবর্তী দূরত্ব হয়েছে এটা কত এইচ, কত এইচ। ধরো এটার মধ্যবর্তী দূরত্ব এইচ, সাবাস এইচ। বলো তো এই দূরত্ব কত? আচ্ছা ওখান থেকে এটার দূরত্ব কত? এইচ প্লাস আর ওয়ান। এখান থেকে এটার দূরত্ব কত? এইচ প্লাস আর টু। এ বাবু এই দূরত্ব কত? পুরোটা এইচ, এটা আমার আর থ্রি, তাহলে এই দূরত্ব এইচ। সাবাস, এটুকু বুঝছো নাকি বোঝো নি? তাহলে এই দূরত্ব হবে এইচ প্লাস আর টু, এই দূরত্ব হবে এইচ প্লাস আর থ্রি। আচ্ছা এই দূরত্ব কি দূরত্ব? এই অক্ষের সাপেক্ষে এই দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব কার? M1 ভরে। এই অক্ষের সাপেক্ষে M2 ভরের লম্ব দূরত্ব হচ্ছে এইচ প্লাস আর টু। এই অক্ষের সাপেক্ষে M3 ভরের লম্ব দূরত্ব হচ্ছে এইচ মাইনাস আর থ্রি। এখন আমার কাম শুরু, খেয়াল করো, একটু দেখতে হবে তোমার। হ্যাঁ আমি এই মাথা থেকে লিখছি, M1 এর মানে এর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্র গামী অক্ষের সমান্তরাল তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কত হবে বাবা? জড়তার ভ্রামক ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, হ্যাঁ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? এটা হলো দাঁড়াও I1 যদি ধরি তাহলে এটা হবে M1 ইন্টু দূরত্ব এইচ প্লাস আর ওয়ান তারপরে স্কোয়ার। এই যে ভর একটু লম্ব দূরত্ব স্কোয়ার। কোন অক্ষের সাপেক্ষে বার করলাম? এই অক্ষের সাপেক্ষে, কিন্তু সিগন্যাল দিচ্ছে ওটা কিন্তু সেটাই। বুঝে আসছে কি বুঝে আসেনি? এবার খেয়াল করো, এটার নাম কি লিখবো দেখো, এটাকে এই লিখতে পারি না M1, এটা কি লিখতে পারি? এইচ স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার প্লাস টু এইচ আর ওয়ান, এটা লিখতে পারি কিনা? একবার ভেঙে লিখবো M1 এইচ এর উপর স্কোয়ার প্লাস M1 আর ওয়ান স্কোয়ার প্লাস এটার সাথে কোন দিব? টু এইচ M1 আর ওয়ান। বুঝছো নাকি বোঝনি? ঠিক M2 জন্য তো আমি একই কথা লিখতে পারি। তাহলে M2 জন্য আমি কি লিখতে পারি দেখো, M2 এর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। হায় হায় রে জায়গা নেই রে। হ্যাঁ M2 এর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা লিখবো আমি I2 সমান সমান, একবার লিখতে যাচ্ছি, পারবা কিনা ওটা দেখে দেখে লিখতে যাচ্ছি। প্রথমে নয় বাসায় একটু প্র্যাকটিস করে নিও। M2 এইচ স্কোয়ার প্লাস M2 আর টুর উপরে স্কোয়ার প্লাস টু এইচ M2 আর টু। আল্লাহ জানে বুঝছে কি বোঝেনি, বোঝা উচিত। ইন্টারমিডিয়েট না আমরা কি 9, 10, 5-এ পড়ি না, বোঝা উচিত। এবার অনুরূপভাবে বোঝা উচিত, অনুরূপভাবে বহুত কিছু শিখছো তোমরা। M3 এর ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা লিখলাম I3, আগে থেকে শুরু করছি। কি লিখছি? I3 কত হবে স্যার? M3 ইন্টু এইচ মাইনাস আর থ্রি তারপরে স্কোয়ার। একবারে এটা কি তোমাকে বলে দিই কি এইচ মাইনাস আর থ্রি, এটা মানে কি একবারে লেখো কিন্তু আমি এইচ মাইনাস আর থ্রি এটা পরে স্কোয়ার, এটাকে ভাঙলে কি হয়? এইচ স্কোয়ার প্লাস আর থ্রি স্কোয়ার মাইনাস টু এইচ আর থ্রি। বোঝা উচিত না তোমার? এটার সাথে ভরটা কি দেবো? গুণ। একবার লেখো কিন্তু M3 এইচ স্কোয়ার প্লাস M3 আর থ্রি স্কোয়ার মাইনাস টু এইচ M3 আর থ্রি। বুঝছে নাকি বোঝো? এইরকম এটার জন্য এখানকার ভরের জন্য, 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 সব যার ভরের জন্য এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো। এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে, কন্টিনিউয়াস চলতেই থাকবে। তাহলে টোটাল ভর ভ্রামক মোট আই সমান, খেয়াল করো, এখন কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করবো। খেয়াল করো মোট কত হবে? ওগো ধরো সাপোজ আমি বলছি না সাপোজ, এবং কেন হবি না সেও বুঝে দিছি। সাপোজ দিয়ে বুঝাইলে তোমার সমস্যা কোন জায়গায়? এ পাশে আছে 50টা, সাপোজ এখানে 50 লাখ, এ পাশে 50 লাখ, কিন্তু ধরে নিছি করা গেস করে নিছি আর কি।
এ পাশে কটা আছে? তাহলে ও পাশে ভরবাহক এ পাশে ভরবাহক কি হচ্ছে? কেটে যাচ্ছে, সমান বলতেছি আর কি। তো বলো তো দেখি, ও পাশে 50টে এ পাশে 50টে যদি থাকে, এইরকম টার্ম, ভালো করে মনোযোগ দিও, এইরকম টার্ম কয়টা পাবো? না 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 না, কটা পাবো? কে অংশগ্রহণ করেনি নাকি? চি 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 চি, এলে অংশগ্রহণ করে না কেমনি গেলো? 50টা বাচ্চারা কমে 50টা কয়, কটা পাবো? এখনো করছে না, কটা পাবো? আল্লাহ, M1 M2 M3 M4 M5 M6 M7 M8 M9 M10 M11 M12 কটা হবে? তাহলে এরকম টার্ম রিপিট হবে কয়বার? 100 বার। এরকম টার্ম 100 বার, এরকম টার্ম 100 বার। বুঝছো না? বোঝো নে? ক্লিয়ার তো? আচ্ছা, 2-3 বার রিপিট হলে কেমন কাজ জানো হয়? দেখো তো, 2 + 3 + 5 + 2 + 3 + 5 + 2 + 3 -5 + 2 -3 +5, এটাকে কি লেখা যায়? আমি বারবার ডিস্টার্ব, তাহলে আমি ইনকে ইনকে লিখতে পারি কিনা দেখো তো, ডাটা করে দিতে পারি না? 2 + 2 + 2 + 2 দিতে পারি কিনা? প্লাস 10 10 10 10, তাহলে আমি কি দিতে পারি? 10 + 10 + 10 -10 দিতে পারি কিনা? তাহলে প্লাস 5 5 যোগ 5 বিয়োগ 5 যোগ 5 দিতে পারি না? তাহলে আমি কি করছি? 5 গুলো একসাথে রাখছি, আবার 3 গুলো কি করছি? একসাথে রাখছি। 5 গুলো একসাথে, আবার 3 গুলো কি রাখছি? একসাথে। রাখতে পারি না? এটি কিন্তু সেই কাজ করবো না, বুঝলে কিছু করার নাই। যথেষ্ট চেষ্টা করছি বোঝানো, একবার ডাউন করে লেখি নাই, যথেষ্ট চেষ্টা করছি যে সিরিয়াল করা যায়। তাহলে একটু খেয়াল করো, আমি কেটে লিখতে পারি কিনা? M1 R1² প্লাস এই ঘাত নিছি, তারপরে এই ঘাত লিখবো M2 R2² প্লাস M3 R3², এরকম ডট 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 যাতেই থাকবে। মোটাল যোগ করেছি, আরে ভয় পাইছি বাবা। I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 যাতেই থাকবে। তাহলে I1 I2 I3 সব যখন যোগ করেছি, এটা 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 যখন যোগ করেছি, তাহলে এর মধ্যে টার্ম আছে কত? M1 R1² প্লাস M2 R2² প্লাস M3 R3², ঠিক আছে তো? প্লাস ডট 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 যাতেই থাকবে। কয়টা হবে স্যার আমার ধরা অনুযায়ী? 100টা। প্লাস আসলে 100 নাই, কিন্তু 100 কোটি আছে, এই যে অসমাপ্ত রেখে দিছি। প্লাস এরকম টার্ম কটা আছে? 100টা। M1, আচ্ছা এটা কমন আছে না H²? দেখো তো 100টা যে টার্ম আছে, সে 100 টার্মের মধ্যে প্রত্যেকটা টার্মের মধ্যে কি আছে? H²। তাহলে H² যদি কমন নেই, তাহলে কমন নিলে কি হচ্ছে? M1 প্লাস M2 প্লাস M3 ডট 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 ডট, শেষ নাকি? আরে না, প্লাস এবার দেখো তো এই টার্মটা কটা আছে? 100টা। তো চলো চয়েস কি দেবো? কমন নিলাম, কমন নিয়ে সমান সমান কি দিতে চান স্যার? M1 R1 প্লাস M2 R2 মাইনাস M3 আর স্যার মাইনাস দিলে প্লাস করা যায় না? না 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 না, এর উপর স্কোয়ার আছে নাকি? যেদিনকে স্কোয়ার ছিল প্লাস করবা সম্ভব নাকি? স্কোয়ার ছিল থেকে প্লাস আছে, তাহলে এটা কি করতে থাকবি? চলতেই থাকবে। আখি মেলে তাকাও তো, একে কি চেনো? না তো স্যার, কোনোদিন দেখিনি তো স্যার। নিচে একবার আখি মেলে তাকিয়ে একবার ওইদিকে আখি মেলে তাকাও, এখানে আখি মেলো না। আরে ভাই আখি কানা ইঙ্কেট না করে ইঙ্কেট করো, দেখো না আখি কানা মেলে, দেখো না কে মিলছে নাকি? উমা তাই তো, যাহা এটা তাহাই ওটা। তাহলে এটার জন্য আমি কি লিখতে পারি গো? এই টার্মের জন্য এটাই হলো ভর কিন্তু অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস H²। ও গো M1 M2 M3 দেখো না, দেখো না আখি মেলো না, এটা মেলো না আখি ভাই। কি রে এম আখিটা মেলাও না, তাহলে কি লিখতে পারি? এম উম্মা বাক বাকু, এইটা গেল কই? আর দাঁড়াও না, ওটার কামসারে রাখছে আগেই। হ্যাঁ, যারা পরিচিত বুঝছে তারা বুঝে পারছে এটা কিন্তু ভর ভ্রামক। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাটিয়ে যায়, ওই পাশে প্লাস এই পাশে মাইনাস, এটাই সেই ভর ভ্রামক। তাহলে দেখো 2 8, এটাকে আমি লিখবো সামেশন অফ
এম আর আই আই, আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান গেছে n পর্যন্ত। এটা তো ভরভ্রামক ভাই। সেন্টার অফ মাস এই অক্ষের সাপেক্ষে ওই পাশে ভরভ্রামক না, কত হয় 0 ও নাই আউট। এই যে আই সমান সমান এই যে চলে আসবে। তাহলে কি হলো বলো, এখানে নোট করবো তো আমি, কি নোট করবেন, এখানে নোট করে দেবো টুট 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 টুট। কি নোট করবেন, এখানে আমি লিখবো সেন্টার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বস্তুর ডান পাশ ও বাম পাশের ভরভ্রামক প্রশমিত হয়, অর্থাৎ সামেশন অফ এম সমান সমান 0। তাহলে ভর কেন্দ্র, এটা কিন্তু হেভি একটা ট্রিকি টার্ম, এটা এখন যেটা লিখতেছি হেভি একটা ট্রিকি টার্ম। তাহলে ভর কেন্দ্রগামী হেভি একটা ট্রিকি টার্ম, বোঝা যায় না। ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে বস্তুর ডান বলতে বলছে ওইটা, আর বাম তেরে ডান পাশের ভর ভ্রামক বাম পাশের ভর ভ্রামক দিয়ে প্রশমিত হয়, অর্থাৎ সামেশন অফ এম সমান এম আর সমান 0। তাহলে বাবুরাম সাপুরে এটা কত 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমি লিখবো আই সমান আই সিওএম প্লাস এম এইচ এর উপর স্কয়ার। এম হলো বস্তুর টোটাল ভর, এইচ হচ্ছে সমান্তরাল দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটাই ইন্ট্রো দিছিলাম। এবং এখানে লেখা রাখবো সামেশন অফ এম আর সমান 0। এখানে 0 বসাইছি, ভর ভ্রামক 0, তার মানে এইটা টার্মটা পাইছি। এটাই আমার সেই কি অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমি সর্বদা চেষ্টা করব তোমাকে ক্যালকুলেশনে স্ট্রং করতে, কারণ বুয়েটের অনেক ম্যাথ আসবে সরাসরি তোমাকে, মানে ক্যালকুলেশন টাইপ জড়তার ভ্রামক ম্যাথ দেবে বুয়েটের সরাসরি। তবে আমি চোরাই বুদ্ধিও যাওয়া শিখে দেবো। চোরাই বুদ্ধিতে কি মার্ক পাবো, অবশ্যই 100% মার্ক পাবা, চোরাই বুদ্ধি শিখে দেবো। বাট ওইরকম যদি ট্র্যাপে কোনো কারণে পড়ে যাও তাহলে তোমাকে ক্যালকুলেশনে শক্তিশালী হতে হবে। তাই সর্বদা চেষ্টা করবো তোমাকে ক্যালকুলেশনে দক্ষ করার। যদি কারো এই ক্যালকুলেশন কঠিন লাগে, কারণ ইন্টিগ্রেশন রিলেটেড ক্যালকুলেশন যদি কঠিন লাগে, অর্থাৎ ইন্টিগ্রেশন যাই করেনি যদি কঠিন লাগে, তারা যেন এটা মনে রাখে, উত্তর আসবে আই সমান 1/12 এম এল স্কোয়ার। এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এম হচ্ছে দণ্ডের ভর, আর 1/12 এটা হচ্ছে সমান্তরাল। এটার অ্যান্সার সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান 1/12 এম এল স্কোয়ার। এম হচ্ছে দণ্ডের ভর, আর এটা কি বলো, এটা কি দি 1D শুরু করলাম, কি দি 1D সরু সুষম দণ্ড চিকন পিনপিনে তার, যার কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রায় নাই। চিকন গিটারের তার টুং 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 টুং, ওই গিটারের তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রায় নাই। ওই তার শুধুমাত্র কি আছে, দৈর্ঘ্য আছে, তার মানে কি দি 1D। ওইটা নিয়ে কথা বলছি। যদিও এটা চিকন পিনপিনের তার নহে, এরকম এটা এই যে এটা বেকা দেখে আমরা এটাকে অক্ষ ধরতেছি আর কি। এটা যেহেতু বেকা, এই যে মাথায় না বেকা, এটাকে সরু সুষম দণ্ড ধরে ভালো হতো, চিকন ছিল, কিন্তু আমরা এটাকে অক্ষ ধরতেছি কেন, কারণ এটা বেকা দেখে ঘুরানোর সমস্যা, এটাকে অক্ষ ধরতেছি। আর এটা ধরলাম সরু সুষম দণ্ড। এটা কি বাবা, ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের সাপেক্ষে মাঝখান থেকে আছে না ভর কেন্দ্রগামী অক্ষ, দেখো এটা কি 90, এটা কি 90, তাহলে এটা কি অক্ষ, লম্ব অক্ষ। তাহলে ভর কেন্দ্রগামী এটা হচ্ছে লম্ব অক্ষ। এর সাপেক্ষে ঘোরার প্রবণতা আমি জানতে চাই, যে কি পরিমাণ ঘুরতে চায়, প্রবণতা কেমন দেখায়, এটা আমি জানতে চাই। এটা আমি জানতে চাই যে ঘোরার প্রবণতা কেমন, বুঝে আসছে বাবা। তাহলে এর সাপেক্ষে এই সরু সুষম দণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি চাই। এই
তাহলে আমরা এটা হচ্ছে ভর কেন্দ্র, এটা হচ্ছে দণ্ড, এটা লম্ব অক্ষ, এই ভর কেন্দ্রের মধ্যে থেকে সেটা, তাহলে সরু সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী, এই যে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ, এই অক্ষটার নাম হচ্ছে লম্ব অক্ষ, আর এটা হচ্ছে সরু সুষম দণ্ড ধরছি। এই দণ্ডটা এতটাই সরু সুষম যে আমরা বলছি কিন্তু এটা 1D, তার মানে শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থের ক্ষেত্রফল প্রায় নাই, গিটারের তারের মতো চিকন। তাহলে এর জড়তার ভ্রামক ঘূর্ণন প্রবণতা কেমন? জড়তার ভ্রামক হচ্ছে ঘূর্ণন প্রবণতা, এর ঘূর্ণন প্রবণতা কেমন সেটা দেখতে চাই। অ্যান্সার কি বাড়াবি? 1/12 ml²। ওকে, সামনের দিকে যাচ্ছি। এটা আমাদের, আমি যখন বুঝাবো তখন তোমার টাইটেল তোলার আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সরু সুষম দণ্ড, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু নাই, কিন্তু আমি যদি কি করি সরু সুষম দণ্ড, বুঝাতে সমস্যা, কোনটা দণ্ড কোনটা অক্ষ বুঝতে পারবে না। তাই আমরা এটা সরু সুষম দণ্ড, কি ডি 1D, শুধুমাত্র কি আছে? দৈর্ঘ্য আছে। এটা হচ্ছে সেন্টার অফ মাস, ভালো করে দেখো কিন্তু, এটা সেন্টার অফ মাস। এটা হচ্ছে লম্ব অক্ষ, কি কেন্দ্রগামী? ভর কেন্দ্রগামী। কি কেন্দ্রগামী? ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ। ওকে স্যার, এর দৈর্ঘ্য কতটুকু? এর দৈর্ঘ্য হচ্ছে L আর ভর M। তাহলে আমি একটু এই কথাটা একটু সাইডে লিখতে চাই। দণ্ডের দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L, আর দণ্ডের ভর কত? M। ভর কত? M। তাহলে পুরো দণ্ডের দৈর্ঘ্য L, ভর M। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি চাই। একটু মনোযোগ দিও। কেন মনোযোগ দেবো স্যার? কারণ এইভাবে আমার সমস্ত জড়তার ভ্রামক, সমস্ত 1D 2D 3D সমস্ত কিছু বার করে লাগবে। একটা প্রথমটা যদি তোমার মাথায় ক্লিক করে, পরেরগুলো আর কষ্ট হবে না। না হলে কি হবে, এটা ক্লিক করলো না, পরেরটা আবার তোমার ওয়েট করতে হবে, তারপরের জন্য আবার ওয়েট করতে হবে 2D জোনে, তারপরে 3D জোনে আবার ওয়েট করতে হবে, কিন্তু সকল প্রসেস কি সেম। তাহলে প্রথমবারে যদি তুমি বাজিমাত করে ফেলাও, তাহলে সকলবারে কি করবা? বাজিমাত, সবই তো সেম, সবই একইভাবে বের করবো। তাহলে প্রথমবার একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, তারপরে গুলো সেম। ওকে, তাহলে এর সাপেক্ষে চাই, বলো তো দেখি এই দৈর্ঘ্যটুকু কত? L/2। এই দৈর্ঘ্য কত? L/2। আচ্ছা, এখানকার স্থানাঙ্ক কত? L/2, 0। এখানকার স্থানাঙ্ক কত? -L/2, 0। কেন স্যার? কারণ এখানকার স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি 0,0। বুঝিনি স্যার, এখানে অনেকে আবার বোঝে না। খেয়াল করো, বাস্তব সংখ্যা রেখাতে পড়ছো, এটা 0, এটা যদি 5 হয়, এটা দণ্ড রাখছে আর কি এখানে, আর ওই দণ্ড দেখি এখানে মাথা কত? -5, ওটা কত? 5। তাহলে কি স্থানাঙ্ক? বলো তো, এরটুকু দৈর্ঘ্য কত? 5 মিটার। এরটুকু দৈর্ঘ্য কত মিটার? 5 মিটার। পুরো দণ্ডের দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে মাঝখানে কি ধরছি? 0,0 বিন্দু। তাহলে উপরে কত? 5, এপাশে কত? 5। তাহলে এগুলো কি লিখছেন আপনি? স্থানাঙ্ক লিখছি। ওকে, এবার কথা শোনো, আমরা পুরো দণ্ডের মানে জড়তা ভ্রামক বের করতে চাই এই অক্ষের সাপেক্ষে। এটা হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ। এটা বের করার উদ্দেশ্যে এখান থেকে অল্প একটু অংশ কেটে নিলাম। এই অংশের মধ্যে যে ভর আছে তার নাম হচ্ছে DM, অল্প যেহেতু। আর এইটুকুর যে দৈর্ঘ্য, কালোটুকুর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে DX। আর লম্ব অক্ষ থেকে, সরি, ভর কেন্দ্রগামী অক্ষ থেকে এই DM এর যে দূরত্ব তা ধরলাম X। তা বলো তো দেখি, কালকে কি শিখাইছি? যে এটা হচ্ছে অক্ষ, এখান থেকে এটা হচ্ছে কি DM, ক্ষুদ্র ভর DM। আর এটা যদি দৈর্ঘ্য হয়, কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য মানে লম্ব দূরত্ব যদি হয়, অক্ষ থেকে লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে ভর। তাহলে DM ভরের এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কিভাবে বের করতে হয়? বিন্দু ভরের জন্য কালকে শিখাইছি তো, I = DM r/², তাই না? তার মানে কি অক্ষ থেকে লম্ব দূরত্ব তারপর স্কয়ার আর ভর। তাহলে ভরের সাথে অক্ষ থেকে লম্ব দূরত্ব স্কয়ার গুণ দিলে আমরা এই ভরের এই অক্ষের সাপেক্ষে জড়তা ঘোরার প্রবণতা কত সেটা আমরা বের করতে পারি। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এটা আমরা বের করতে পারি। বড় থেকে এই ডিএম এর, এই যেখানকার ডিএম ভরের অক্ষ থেকে কত দূরে আছে? x। তাহলে এই অক্ষের সাপেক্ষে ওই ডিএম ভরের জড়তার ভ্রামক কত হবে? যদি আমি এখানে একটু ভুল লিখছি, বলতে পারো এখানে কি ভুল লিখছি? বলো। না 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 না, হয়নি। এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে জড়তা ভ্রামক অত্যন্ত ক্ষুদ্র হবে, কারণ ডিএম মানে আমি কি বুঝাইছি? ক্ষুদ্র ভর। তাহলে এটা হবে ডি আই, কারণ ভরের সাথে ক্ষুদ্র ভরের সাথে দূরত্ব গুণ দিলে কি পাবো? ক্ষুদ্র জড়তার ভ্রামক। তাহলে এটা কত হবে বলো দেখি? ডি আই সমান ডি এম দূরত্বের উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার। বুঝছো না বোঝো নাই? কয়টা ডিএম এর? এটা একটা ডিএম এর।
এখানে ডিএম কতগুলো আছে স্যার? অসংখ্য ডিএম আছে। এখানে এখানে ডিএম আছে, এখানে ডিএম আছে, এখানে ডিএম আছে, এই পাশে ডিএম আছে, এই পাশে ডিএম আছে, এখানে ডিএম আছে, অসংখ্য ডিএম আছে না? প্রচুর ডিএম। আচ্ছা এই ডিএম যখন আমি নেব তখন লম্ব দূরত্ব এটা, আমি যখন এই ডিএম নিব এইটা, চাস না বাবা, আমি যখন এই ডিএম নিব কোটা এইটা, তখন লম্ব দূরত্ব হবে এটা। আমি যখন এই ডিএম নেব তখন লম্ব দূরত্ব এটা। আমি যখন এই ডিএম নেব তখন লম্ব দূরত্ব নেগেটিভ এই পাশে, এই দূরত্ব নিলে লম্ব দূরত্ব নেগেটিভ, এই দূরত্ব নিলে লম্ব দূরত্ব এইটা। বুঝছো না বোঝনি? তাহলে এক এক জায়গায় এক এক ডিএম আছে না? আমি সমস্ত ডিএম এককের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে চাই, সমস্ত ডিএম এর জন্য, কার কার জন্য? ডিএম ইন্টু এক্স স্কোয়ারের জন্য, এখানকার ডিএম ইন্টু এক্স স্কোয়ার, ওখানকার ডিএম ইন্টু এক্স স্কোয়ার, এই সমস্ত ডিএম এবং এক্স স্কোয়ারের জন্য আমি যদি এককের সাপেক্ষে মোট জড়তা বের করতে চাই, সাম করতে চাই, মোট জড়তা বের করতে চাই, তাহলে মোট বের করতে চাইলে এখানে মারি দিতে হবে একটা ইন্টিগ্রেশন। তাহলে এটা হবে মোট জড়তা ভ্রামক আই, এটা ইন্টিগ্রেশন, এটি দেবো ডিএম এক্স এর উপরে স্কোয়ার। খেয়াল করো লিমিট কি বসাবো? ডিএমটা কোথায় থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? স্যার L/2 থেকে -L/2 পর্যন্ত বিস্তৃত, বা -L/2 থেকে L/2 পর্যন্ত। আমি যদি এটার থেকে এটা বলি, এটা হলো কি লিমিট? আপার বড়, এটা ছোট লোয়ার। তাহলে আমি কোথায় লিমিট জানো কিভাবে বসাতে হয়? আগে লোয়ার তারপরে কি আপার। তাহলে -L/2 থেকে L/2 মধ্যে যত ডিএম এক্স স্কোয়ার আছে সব সাম করে নিলে এই অক্ষের সাপেক্ষে মোট জড়তা ভ্রামক আমি পাবো। হলো না কিছুই? বুঝছো কিছু? বুঝছি, একটু থোড়া থোড়া ভালো করে বুঝাতে চাই। এদিকে তাকাও, এই লিমিট নিয়ে কথা বলবো আমি, ভালো করে দেখো, তোমরাই বলবা। এটা যদি হয় 10 মিটার, তুমি বলো তো দেখি অক্ষ কোথা আছে? তুমি না বুঝলেও সমীকরণ কিন্তু বোঝে যে কোন অক্ষের সাপেক্ষে বের করতে বলতেছে, তোমাকে চিন্তা করতে হবে যে কোন অক্ষের সাপেক্ষে, কারণ বইটা ম্যাথ দেবে এরকম। বলো দেখি, এটা হলো 2 মিটার, ওই পাশে হলো 8 মিটার, এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি বার হবে? লিমিট কিভাবে বসাবো? আই সমান ইন্টিগ্রেশন ডিএম এক্স স্কোয়ার, লিমিট কি বসাবো? -2 থেকে 8, এই যে বোঝা যাচ্ছে এখানে অক্ষ। এবার তুমি আমাকে বলো দুটো ইশারা বুঝে যদি বলতে পারো কিনা। আই সমান আমি দিলাম, চিন্তা করবা অক্ষ কোথায়। তোমার কাজ হচ্ছে চিন্তা করা যে অক্ষ কোথায় রাখছে। আই সমান ইন্টিগ্রেশন ডিএম এক্স স্কোয়ার, দেখো তো অক্ষ কোথায়? ইন্টিগ্রেশন ডিএম এক্স স্কোয়ার, দাঁড়াও দিচ্ছি, বোঝা উচিত কিন্তু। 0 থেকে 10 একদম কানিতে, কারণ এটা 0, ওটা কত? 10। পারছে রে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো দেখি লিমিট বসেছে স্যার, বলো -10 to 0। হ্যাঁ এই যে এখানে অক্ষ বাবা, কারণ এটা 0, এটা কত? -10। লয়াল লিমিট আপার লিমিট, লয়াল লিমিট আপার লিমিট, ক্লিয়ার কিনা? এবার বলো তো দেখি কোথায় অক্ষ, চিন্তা করবা কোথায় আছে অক্ষ? -6 4 মিডলে নাই কিন্তু। এখান থেকে ওইটুকু দৈর্ঘ্য কত? 4, এটাই কত? 6 না, দৈর্ঘ্য 6, এখানকার স্থানাঙ্ক 4, এখানকার স্থানাঙ্ক -6। এই যে তাতে বুঝতে পারি অক্ষ কোথায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি অক্ষ কোথায়? বলো অক্ষ কোথায়? অক্ষ হচ্ছে, ভালো করে দেখো কিন্তু, অক্ষ কোথায়? অক্ষ হচ্ছে মাঝখানে। এবার আমরা মিশে দিলাম বাবা, ওকে। তার মানে তুমি লিমিট থেকে বুঝতে পারো অক্ষ কোথায় আছে, কারণ এটা না চিনলে তো তোমাকে অক্ষ একটা ধরে দিয়ে বলবি বাইর করো এর সাপেক্ষে জড়তা ভ্রামক, তখন তো ডিস্টার্ব। আচ্ছা আমরা কি করলাম? মিশে দিলাম ডিএম এক্স স্কোয়ার। এখানে ডিএম কি? এই জায়গায় ডিএম যাচ্ছে, তখন এক্স হচ্ছে এটা, ডিএম এখানে যাচ্ছে। আচ্ছা বলো তো, সুন্দর জিনিস একটু খেয়াল করবা, সুন্দর জিনিস বলো তো দেখি, এখানে ভেরিয়েবলকে এক্স না ডিএক্স লিখছি, তার মানে ভেরিয়েবলকে ডিএক্স মানে এক্স ভেরিয়েবল। আচ্ছা যদি আমি এমন লিখতাম এম ডিএম, ভেরিয়েবলকে এম। আচ্ছা কিন্তু এখানে তো স্যার দেখতে পাচ্ছি এর প্রজাতি এর এম ভর, ক্ষুদ্র ভর, আর ওটা তো দূরত্ব, এবং দুটোই কি ভেরিয়েবল। যখন আমি ওখানে যাচ্ছি তখন এক্স ভিন্ন হয়ে যাচ্ছে, এখানে গেলে এক্স এই পাশে চলে আসছে, এক্স তো দৌড়াদৌড়ি করছে। ভেরিয়েবল, এটাও কি ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করার কোনো পদ্ধতি এখন পর্যন্ত বের হয়নি, আমাদের ফিক্সেও নাই, ম্যাথেও নাই। যতই তুমি ইন্টিগ্রেশন ম্যাথ ভরে থাকুক, দুটো ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করা এখনো প্রসেস নাই।
তাহলে বলো তাহলে কি করা উচিত? এই কন্ডিশনগুলোতে, এই কেসগুলোতে ম্যাথের স্যার বা ফিজিক্সের স্যাররা যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করবি। কেমনে? দেখো কনভার্ট করে নিচ্ছি, দেখো কেমনে। এই কনভার্টটা কিন্তু সব জায়গাতেই করতে হবে, 1D 2D 3D, কারণ বলছি সমান্তরাল লক্ষ্য উপপাদ্য কার জন্য প্রযোজ্য? 1D 2D 3D। গুড। এবার দেখো আমি কিভাবে কনভার্ট করে নিচ্ছি, দেখো এই বুদ্ধিটা তোমার থাকতে হবে। কি? এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর, এটা খেয়াল করো বাবা, ভর এম, একক দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল। আমি কতটুকু দৈর্ঘ্য যেন কনসিডার করেছি? ডিএক্স। আর ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে যে ভর আছে তার নাম ডিএম। ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে যে ভর আছে, ডিএক্স ছোট দৈর্ঘ্য, তার মধ্যে যে ভর আছে তার নাম ডিএম। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল ইন্টু ডিএক্স। এটার নামই আমার ডিএম। এল দৈর্ঘ্য এই ভরটা কতটুকুর মধ্যে আছে? ডিএক্স এর মধ্যে আছে। ডিএক্স এর মধ্যে যে ভর আছে তার নাম কি দিয়ে রাখছি আমি? ওই যে ডিএক্স এর মধ্যে ভর, তার নাম কি দিয়ে রাখছি? ডিএম। তাহলে অতএব ডিএম সমান সমান এম বাই এল ইন্টু ডিএক্স। একটাতে কনভার্ট হয়ে গেছে। সত্যি নাকি স্যার? চলো মান বসে দেখো। তাহলে মান বসেছি 0 মাইনাস এল বাই 2 থেকে এল বাই 2। ডিএম মানে কি? এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। মনোযোগ দিও, খেয়াল করো। অনেকে আবার এখানে বাচ্চারা কি করে দেখো খারাপটা, ডিএক্স এক্স স্কোয়ার দেখে ওই কি করে গেল ডিএক্স কিউ। না না, এটা করা যাবে না। ডিএক্স হচ্ছে ক্ষুদ্র দূষণী দূরত্ব আর এক্স হচ্ছে বড় দূরত্ব, এটার সাথে এটা কোনোদিনও গুণ হবে না। তাহলে এটা স্যার এটা বুঝে গেল। আচ্ছা আমি অক্ষ এখানে ধরি, অক্ষ এখানে ধরি, অক্ষ এখানে ধরি, আর অক্ষ ওই মাথাতে ধরি না, অক্ষ বাইরে ধরি, আমার কি এম বাই এল কি চেঞ্জ হবে? এম হচ্ছে দ্বন্দ্বের ভর, এল হচ্ছে দ্বন্দ্বের আদি দৈর্ঘ্য, চেঞ্জ হবে? দুর্ভোগকে বাইরে করে নেব। সবাস। তাহলে আই মোট জড়তা এবং আই সমান সমান মাইনাস এল বাই 2 থেকে এল বাই 2 ধ্রুবক এম বাই এল বাইর করে নিছি। সাজুগুজু করতে চাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করব। দেখো তো কয়টা ফরম্যাট আছে? এ এক্স কি, এক্স আর ডিএক্স কি একই ফরম্যাট না? এবার ভেরিয়েবল কয়টা আছে? এখানে ভেরিয়েবল কয়টা ছিল? এই যে প্রসেস দিয়ে কনভার্ট করে নিয়ে এই যে একটা বানাইছি। এখানে সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ ভেরিয়েবল দুইটা, এই দুইটা ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে এই যে বুদ্ধি করে এই কেসগুলো এরকম ম্যাথে তো আছে কিন্তু ফিক্সেও আছে, এই জায়গাগুলোতে কি করতে হবে? কনভার্ট করে নিতে হবে। এভাবে গেল এটা। এবার এটাকে ডিফারেন্সিয়েট করে ইন্টিগ্রেশন করার নিয়ম কি? ছোটবেলায় পড়ছো কিন্তু, ইন্টিগ্রেশন এক্স টু বার এন ইন্টু ডিএক্স। মনোযোগ দিও, এটা ইন্টিগ্রেশন প্রসেস। এক্স টু বার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। এখানে কি আছে? কি আছে ওইটি? স্যার স্কোয়ার আছে। তাহলে কি হবে? স্কোয়ার। এখানে কি হবে? স্কোয়ার। তাহলে কি হলো? এক্স কিউব বাই 3। না বুঝলে বুঝে নিও। তাহলে বাবা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই, দেখো একটু। তাহলে এটা হবে এম বাই এল, হ্যাঁ দিলাম দিলাম, এক্স কিউব বাই 3 মাইনাস এল বাই 2 লয়ার লিমিট, এটা বসানোর নিয়ম আর কি, এটা তো প্রসেস আছে সেই প্রসেস আর কি। আর এটা হচ্ছে এল বাই 2। এবার এই 3টা বাইর করে নিয়ে আসবো। এম বাই এল, মনোযোগ দিও, এক্স কিউব এল বাই 2 মাইনাস এল বাই 2, এই 3টা বাইর করে নিয়ে যাচ্ছি। 3টা এখানে বাইর করে নিয়ে যাচ্ছি। এক্স কি ভেরিয়েবল না? ওই ভেরিয়েবলের জায়গাতে খেয়াল করো, এই যে ভেরিয়েবল দেখতে পাচ্ছ, এই ভেরিয়েবলের জায়গাতে এল বাই 2 বসামো, কি আপার লিমিট বসামো, তারপর সূত্রের মাইনাস দেবো, তারপর বসামো লোয়ার লিমিট। শিখেছি কিন্তু তোমাদের। তাহলে স্যার দেখেছি দেখেছি কি হচ্ছে দেখি, দেখো এম বাই 3l, খেয়াল করো, ইন্টু, আচ্ছা যেহেতু লিমিট বসাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই এক্স এর জায়গায় বসাচ্ছি এল বাই 2, তারপর কি আছে খান কিউব, তারপর দেবো সূত্রের মাইনাস, সাবাস, এখানে বসাবো মাইনাস এল বাই 2, তারপর দেবো কিউব, এই যে তাহলে কি হলো আপার লিমিট, এই যে সূত্রের মাইনাস, এরপর বসালাম লোয়ার লিমিট। বুঝছো নাকি বন্ধুনি বলো? তাহলে এবার দেখো আই সমান সমান, খেয়াল করো আই সমান সমান, এ বাবু এটা কত হচ্ছে খেয়াল করো, এম বাই 3l, এটি বাবা এল কিউব বাই 8, তাহলে কি থাকছে এল কিউব বাই 8। হ্যাঁ বুঝতে পারছো তো নাকি? আমি একটু ভয়ে আছি কারণ ইন্টিগ্রেশন তো একটু ভয় আছি। প্লাস বাবা প্লাস হলো কে, কিউব দিয়ে মাইনাস কিন্তু ক্যান্সেল হয় না, স্কোয়ার তাহলে ক্যান্সেল হতো, তাহলে এটা মাইনাস বাইরে হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তাহলে হচ্ছে এল কিউব বাই 8, সাবাস। এটা লসও করলে হবে, এ করলে এল কিউব বাই 8 কটা সেটি, তাহলে আমি কিন্তু সংক্ষেপ মারবো কিন্তু, অথবা তোমাকে ভাষায় যায় কি করতে হবে, লসও করতে হবে, আমি সংক্ষেপ করবো কিন্তু। এম বাই 3l বাবা 2
ইন্টু এল কিউব বাই 8 এটা এটা কাটা 4 3 4 12 এক কটা ওরে এল আছে কটা তিনটা গুণ হয় আছে নিচে একটা কাটা গেলে কটা থাকে দুইটা চার থাকলো কি এম আর এটা থাকলো এল এর উপরে স্কয়ার ওটাই বলছিলাম 1/12 এম এল স্কয়ার। দাঁড়াও 1 মিনিট অনেক কথা আছে তোমার সাথে আমার এটা তোমাকে মনে রাখতে হবে গেল। এবার একটু খেয়াল করো আমি আরেকটা কাজ করব খেয়াল করো ওই ভাষা কাজ করতেছি তোমার মনোযোগ আছে তো না ওকে খেয়াল করো এই কাজ করতে পারি খেয়াল করো এ বাবু খেয়াল করো এ বাবু খেয়াল করো আরে ভাইলে তো একেবারে হজবরল বানিয়ে দেবো না একেবারে খেয়াল করো এক কাজ করলে কেমন হয় কেমন কাজ আচ্ছা এ অক্ষের সাপেক্ষে এটার সাপেক্ষে একটুকুটা বের করে তাতে আমার একটা ফায়দা আছে কি ফায়দা পরবর্তী তোমাকে যে কোনো কিছু করতে পারলে তুমি বের করতে পারবা আমার ছাত্রগুলো অন্তত যারা শিখছে আগে থেকেই এইটাকে অক্ষ ধরে এইটুকু বের করলে কেমন লাগে এমন কিন্তু মারবো কাদের আমার প্রথম ছাত্রদের যেগুলো ভালো ছাত্র আর কি ওরা মার খাবি কনফার্ম একটুকুর জড়তামাঙ্ক বের করলে কেমন হয় বার করে এ অক্ষের সাপেক্ষে একটুকুর জড়তামাঙ্ক যা হবে এ অক্ষের সাপেক্ষে একটুকু জড়তামাঙ্ক তো একই হবে পরে দুই দিয়ে কি করবো গুণ করবো অ্যান্সার একে আসবে একটুকুর জড়তামাঙ্ক যখন বের করবো তো লিমিট কত বসামো 0 থেকে L/2 বুঝছো না বোঝনি হ্যাঁ মারবো কিন্তু এখন মারবো বলে দিচ্ছে সুখের মারা অবশ্যই রাগ করে না খুশি হয় আই সমান সমান এই প্রসেস কি হলো 1 এটি প্রসেস কি হচ্ছে 2 প্রসেস 2 আচ্ছা এটার সাপেক্ষে এটা ডিএম জড়তামাঙ্ক কি হচ্ছে দেখো তো আই সমান সমান ইন্টিগ্রেশন ডিএম এক্স স্কয়ার লিমিট বসাবো 0 থেকে L/2 গুণন 2 ডাবল করে দিলাম না এর আনসার কি আসবে এটাই আসবে বুঝছো না বোঝনি মার মধ্যে কচি থেকে ভয় পাইছো নাকি এখনো সে মারা যুগ আসে নাই একটু পরে ভুল মানে তোমাকে ইয়ে করতে বলবো মারবো মানে এমনিতেই মানে আমি একটা জিনিস ভুল করব আমি আগে বলে দিচ্ছি ওটা তুমি শোধরাবা যে স্যার ভুল করলেন তো তাতে আমি বুঝো ছাত্রের দক্ষতা অনেক বেশি হয়ে গেছে কোন সময় আসবে জানি না খুঁজতে থাকো কোন সময় ধরে ফেলি তারপর ঠিক আছে নাকি মনোযোগ দিয়ে দেখতে থাকো ক্যাট করে যে কোনো সময় আসতেই পারে তো বলো বাবু এটা কি বোঝা গেছে কি বোঝা যায় বোঝা গেছে তো তো চলো এই ডিএমটাকে সর লাগছে তো তাহলে কি দিয়ে সরবো খেয়াল করো এ বাবু সর 0 থেকে L/2 মনোযোগ দিও ডিএম মানে M/L ইন্টু ডিএক্স তার সাথে এক্স স্কয়ার গুণন 2 থাক না M/L এ 0 থেকে L/2 হ্যাঁ এখন কিন্তু ইয়ে করবো এক্স স্কয়ার ডিএক্স ইন্টু 2 থাক না ওটা এবার খেয়াল করো বাবু এটা তো জানোই কি হবে স্যার M/L এটা ইন্টিগ্রেশন করলে কত হয় x³/3 মনোযোগ দিলে তো এতক্ষণ বোঝা ওঠার কথা এটা x³/3 হবে না লিমিট কি L/2 ইন্টু 2টা থাক এই 3টা বাইরে নিয়ে আসো M/3L এখানে থাকছে কি x³ এরপর থাকছে 0 থেকে L/2 গুণন 2 থাক এবার লিমিট বসাবো M/3L লিমিট বসাচ্ছি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট x এর জায়গাতে L/2 তারপরে কিউব মাইনাস 0 এর উপরে কিউব ক্লোজ গুণন 2 এ হয়ে গেছে কিন্তু খেয়াল করো M/3L খেয়াল করো M/3L L³/8 L³/8 গুণন 2 এটা দিয়ে করলে 4 তাহলে 3 4 এই যে 1/12 M L স্কয়ার এতে কিছু ছাত্র ভালো ছাত্র আর কি তারা চিন্তা করে বসে থাকে কি চিন্তা করে কোন জায়গায় ভুল করে একটু দেখো তারা চিন্তা করে বসে থাকে কে রে কি ওই পাশেতে যদি করা যায় এই পাশেতে তো করা যায় মানে কি করবে চাচ্ছে ওই এই অক্ষের সাপেক্ষে ধরে এটা বার করে নিয়ে তার 2 দিয়ে গুণ করে যাচ্ছে সেখানে একটুখানি ভুল করে বিদায় হয় না কি ভুল করে লিমিট বসানোর সময় ভুল করে এটা আমি একবার কিন্তু গুরুত্ব দিছিলাম তাহলে এটা করবে ছেলে ওটাতে বের করতে তাহলে কি করা ইচ্ছে দেখো আই সমান ডিএম এক্স স্কয়ার ইন্টু 2 তো থাকবে ইন্টু এই জায়গাতে ভুল করে এই জায়গার লিমিট কোথায় আপার লিমিট কত 0 লোয়ার লিমিট কি ছাত্ররা কি করে 0 থেকে -L/2 দেয় হয়নি তো ভাই হয়েছে তাতে কিন্তু মিলবি না কি মিলবি না
লাস্টে একটা কি আসবি মাইনাস আসবি। আর চিন্তা করে বসছে কে রে, এটা হানাকে, ওটা হলে এটা হানাকে। ওর ভুল হয়েছে এই জায়গাতে। বসালে কত লোয়ার লিমিট কি -L/2, আপার লিমিট এই যেটা ভাষা করে দেখে আবার হবে। সব বুঝিয়ে দিলাম, পারবে তো? প্র্যাকটিসে যাও, আমি এবার একটা করতে দিব। সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দু গামী, প্রান্ত বিন্দু গামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এইরকম অ্যান্সার আসলে থামে যায় 1/3 ml², 1/3 ml²। তাহলে সরু সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, যাতে হয়ে গেছে। কেমন বাবা? এটা হচ্ছে সরু সুষম দণ্ড, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L, দণ্ডের দৈর্ঘ্য L, ভর কত M। এই যে প্রান্ত বিন্দুগামী, এই যে এইটা এইটা, বুঝছো? এটা বের করতে বলছি। নাও সেম প্রান্ত বিন্দুগামী, এটা কি অক্ষ? লম্ব অক্ষ। লম্ব না, দেখো না এটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। ও আচ্ছা, প্র্যাকটিক্যালি যদি দেখতে চাও তাহলে হবে এমন, এই যে এই যে প্রান্ত বিন্দুগামী, এইটা এটা অক্ষ, এই যে প্রান্ত বিন্দুগামী, এটা কত দেখতে চাই, ঘোরার প্রবণতা কেমন দেখতে চাই। এইটা এতক্ষণ যেটা দেখলাম সেটা কোথায়? মাঝখানে, সরু সুষম দণ্ডের মাঝখানে জড়তা ভ্রামক। এই যে এটা দেখলাম এতক্ষণ, এই যে এর জড়তা ভ্রামক কত, এটার ঘোরার প্রবণতা কত, এটার 1/12 ml²। এটা দেখলাম এতক্ষণ। এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে দিন শেষে। এটা নটনমি ছেলেও মুখস্থ করবে, তোমাকেও মুখস্থ করতে হবে, বাট ক্যালকুলেশন স্ট্রং হতে হবে। এইটা এতক্ষণ বের করলাম 1/12 ml²। এবার আমরা জানতে চাচ্ছি এটা কত হবে। এই যে এটা কত হবে? এটা হবে প্র্যাকটিক্যালি কত পাবা, থিওরিটিক্যালি কত পাবা? 1/3 ml²। না পাওয়া পর্যন্ত ক্যালকুলেশন করতে থাকো, তারপরে আমি তোমাকে করে দেবো। নাও তাড়াতাড়ি করো। হবে কি, এইটাকে ডিএম আর এইটুকু দৈর্ঘ্য যেটা dx, এখান থেকে এনকার দৈর্ঘ্য x, একবারে করতে পারি না। i = ইন্টিগ্রেশন ডিএম x²। আর তোমরা তো জানোই ডিএম কিভাবে বের করতে হয়, m/l dx। সংক্ষেপে আরেকবার যদি তুমি প্র্যাকটিস করতে চাও তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে m, এগো দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l, m/l, dx দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l ইন্টু dx। আর এটার নামই অতএব ডিএম মানে হচ্ছে আমাদের m/l ইন্টু dx। এই তো, তাহলে এটা যদি মান বসে দিই, ও লিমিট কি বসাবো, এই সেরা বেড়া, এটা 0 এটা কত l, তাহলে 0 থেকে l। এটা তো তোমাদের অভিজ্ঞতা হওয়ার কথা, এগুলো বহুত কথাবার্তা বলছি। তাহলে বলো দেখি, তাহলে এটা কত হবে? এ বাবু এখানে যদি মানগুলো বসে দিই তাহলে কেমন হবে বাবা? m/l বাইর করে নেবো, নিলে এখানে থাকবি 0 থেকে l, এখানে থাকবে x² dx। একটুখানি যদি খালি মানে ইন্টিগ্রেশনের ধারণা থাকে তাহলে ব্যাপারই না। একটুখানি ধারণা থাকলেই, ধারণা নাই স্যার কি করবো, ধারণা এইভাবে প্র্যাকটিস করেছি, তুমি প্র্যাকটিস করবা, ধীরে ধীরে ধারণা হয়ে যাবে। তাহলে বাবা এখন কি করা উচিত? এখানে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে ইন্টিগ্রেশন করার নিয়ম কি? পাওয়ারের সাথে 1 যোগ, সেটা দেয় ভাগ। তাহলে বাবা m/l তোমরা জানো অবশ্যই, এটা হচ্ছে x³/3। তো আমি একটা এখানে শর্টকাট মারতে চাচ্ছি, 3টা বাইরে নিতে চাচ্ছি। তাহলে লিমিট থাকলো 0 থেকে l সমস 3l। বাবা এই যে x হচ্ছে ভেরিয়েবল, ওদের মান বসাবো, l³ - 0 তারপর কিউব, আপার লিমিট, তারপর সূত্রে মাইনাস, তারপর লোয়ার লিমিট, শেষ। তারপরে কত হলো m/3l, আর ওখানে থাকলো l³। ফলাফল আমার আসলো কত? দেখো একটা l কাটে গেল, 1/3 ml²। সাবাস, এইটা তাড়াতাড়ি প্র্যাকটিস করো, তাড়াতাড়ি। তাহলে প্রান্ত বিন্দুগামী কত হয় বলো? মুখস্থ করতে হবে। এই এবার দেখো, আমি ভুল কর্ম আর তোমার চ্যালেঞ্জ হচ্ছে আমার ভুল তুমি ধরবা। কখন ভুল করবে তা তোমাকে বলবো না। এরে দণ্ডের দৈর্ঘ্য এল, এছাড়া ধর্ম কিন্তু তোমাকে পরে আবার দণ্ডের দৈর্ঘ্য এল, ভর হচ্ছে m, এটা হচ্ছে ভর কেন্দ্র, এর সাপেক্ষে জড়তার ভ্রামক
এইটা ভরকেন্দ্রের সাপেক্ষে এইটা। ওকে, বুঝা গেছে তো? গুড। তাহলে এই পুরো দণ্ডের ভর কত? মনোযোগ দিয়ে শুনলে মার খাবা না। এম। দণ্ডের দৈর্ঘ্য কত? একটুকু আমি না একটা কাম করতে চাই, প্রান্ত বিন্দুকে আমি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমণ বের করলাম নাকি বের করলাম না? এটাকে যদি প্রান্ত বিন্দু ধরি, এটুকু দৈর্ঘ্য কত হবে? L/2। এখানকার দৈর্ঘ্য কত হবে? L/2। এইবার এটার সাপেক্ষে জড়তার ভ্রমণ কত হবে যেটা দেখতে চাই, এটাকে প্রান্ত বিন্দু ধরে। কেন? কারণ এটার যা হবে এটার তাই হবে, এটার সাথে এটা যোগ করলে তো অ্যান্সার সেম। কত আসে কত? 1/12 ml²। সেটা তো বার করবো। তাহলে এটা আমি বের করছি, এটা এটা ঠিক আছে তো? চলো দেখি। I1 সমান সমান বা প্রান্ত বিন্দুতে কত হয়? তোমরাই তো বলো 1/3। প্রান্ত বিন্দুতে 1/3 না, দেখুন এটা ঠিকই রাখছি। তাহলে 1/3 m L/2 তারপরে স্কয়ার। ওইটুকু ভর কি m, এটির ভর কত? m/2। এই যে এখন সাকসেসফুলি সূত্র হলো। তাহলে এটা আলটিমেটলি কত আসবে দেখো? 4 2 2 4 4 2 8 3 আসছে। তাহলে 1/24 m L²। এটা হচ্ছে ওই পাটে জড়তার ভ্রামক। এই পাটেটা এই পাটেটা কত হবে? I2 1/24 m L²। মোট কত হবে এই অক্ষের সাপেক্ষে? ওটা এটা যোগ করে দিচ্ছি পারে। তাহলে I সমান I1 প্লাস জড়তার ভ্রামক কি রাশি? স্কেলার রাশি। তাহলে এই দুটো কি বলেছে? যোগ। তাহলে I1 প্লাস I2। তাহলে বাবা 1/24 কয়বার আছে? 1/24। তুমি যাই বাড়িতে এটা এটা যোগ করে দেখো, একই আসবি। তাহলে 1/24 m L² তো দক্ষতা বাড়া লাগবে বাবা, ইন্টু 2। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 2 12 12 ধরনের 24। তাহলে হচ্ছে 1/12 m L²। এই যে এটাই পাওয়ার কথা ছিল। কোথায় থেকে কোথায় আমি ট্রান্সফার হয়েছি? প্রান্ত থেকে ভর কেন্দ্রে। ভর কেন্দ্রে ট্রান্সফার হলাম না? তাহলে কোথা থেকে? প্রান্ত থেকে ভর কেন্দ্রে ট্রান্সফার হয়েছি। প্রান্ত থেকে ভর কেন্দ্রে তুলনা তুলনা ভর কেন্দ্রে ট্রান্সফার হয়েছে। প্রান্ত থেকে ভর কেন্দ্রে। আজকে ক্লাসে একটু কঠিন লাগতে পারে, কালকে থেকে সহজ হয়ে যাবে। তুলনা তুলনা ছবি তোলা দরকার নাই, পরে তো তোমাকে খাতা দিয়ে তুলতে বলবো। এই দেখে দেখো, এবার আরেকটা জিনিস শিখাবো, দেখো মনোযোগ দিও। এটা মনোযোগ দিও। এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L, ভর হচ্ছে M। শর্টকাট শিখাচ্ছে এখন, খালি শর্টকাট বলতে কোনো কথা নাই, সবই আসলে পরীক্ষা খাতে উপস্থাপন করতে পারবা। এটার দৈর্ঘ্য হচ্ছে L, এটার ভর M। এটা বের করতে চাই। হায় হায় মজা! এটা আস্তে, এটা আমি জানি। কি জানো? I সমান সমান 1/12 m L²। জানো কি জানো না? এটা আমি চাই চাই। I সমান সমান জানো কিন্তু I COM, এটাই কিন্তু কি COM। হ্যাঁ, এটা তো ভর কিন্তু আমি না। তাহলে I COM বাবু, I সমান সমান I COM প্লাস m H²। মনে আছে? তাহলে I COM কত? 1/12 m L² প্লাস m H দাঁড়াও L/2। I COM না, এটা কত? L/2। আর এটার নামে কি? H। যেভাবে পোলাপন করতে কি বাবু, এটার নাম কি? ICF। এটা এর সাথে কি আছে? সমান্তরাল। এটা কত? L/2। এটা কত হবে? L/2। কোন কক্ষ উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সাবাস। এবার বাবা বলো দেখি, এই দূরত্ব কত? L/2 না? তাহলে এসে জাত কি বসাবো? L/2 তারপর স্কয়ার। এই ফলাফল কত আসবে? 1/3 m L²। সত্যি নাকি? দেখাছি তো। m L²/12 প্লাস এটা বাবা m L²/4। এটা বাবা এলসিএম করবো 12 12 12 কাটে গেল, থাকলো m L² প্লাস 3 4 12। এটা 4 তো, তাই না? 3 4 12 3 m L²
এম 3m l স্কয়ার m l স্কয়ার 4m l স্কয়ার বাই 12 কাটাকাটি 3 ওয়ে 1/3 m l স্কয়ার। এটাই তো কথা ছিল। এটা কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়েছে? ভর কেন্দ্র থেকে প্রান্তে। তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র থেকে, হ্যাঁ কেন্দ্র থেকে প্রান্তে। একটা ভুলে গেলে আরেকটা বের করতে পারবা। তাহলে ভর কেন্দ্র থেকে কোথায় শিফট হয়েছে? আমি প্রান্তে শিফট হয়েছি এটা। আর এটা প্রান্ত থেকে ভর কেন্দ্রে। এরপর কিন্তু খেলা শুরু হয়ে যাবে। তোমাকে বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? এটা কি বুঝতে পারছো? তাহলে এটা যদি আমি জানি তাহলে কি তোমাদের শিখেছিলাম? সন্ত লক্ষ্য উপপাদ্য কি শিখেছিলাম? যে এটা যদি আমি জানি, এই যে আজকে জানিয়ে দিছি, এটা তো তুমি জানো এখন কত 1/12 m l স্কয়ার। এটা যদি আমি জানি এটা আমি বের করতে পারবো। সূত্রটা কি? I সু m, এটা সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর, এই যে দণ্ডের ভর m, আর সমান্তরাল দুই অক্ষর মধ্যবর্তী দূরত্বের উপরে স্কয়ার। তাহলে দূরত্বের উপরে স্কয়ার কত পাইছি? 8 h স্কয়ার, তাই না? h এর মানে এখানে কত? এটা মানে কত? l/2। এটা মানে কত? l/2। এই যে কঠিন ভাবলে হবে না বাবা। এটা যে বুয়েটের অনেক ম্যাথ আছে। অক্ষ এখানে দিছে, অক্ষ এখানে দিছে, বুঝো নেই? অক্ষ বাইরে দিছে। তাহলে আস্তে আস্তে তুমি এগুলো সহজ করে নাও। তাহলে এবার এটার সাপেক্ষে কত হবে? এটার সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন হবে? সাইডের সাপেক্ষে। তাহলে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস দণ্ডের ভর m প্লাস মধ্যবর্তী লম্ব দূরত্বের পরে স্কয়ার। লম্ব দূরত্ব এখানে কত আছে? l/2 তারপর স্কয়ার। এই যে যেটা আমরা এখন বিভিন্ন ইন্টিগ্রেশন করে বের করলাম। ক্লিয়ার বাবারা? তাড়াতাড়ি তোলো, কুইক। বাবা এটা ধরো কত? l/2, ভর কত? m/2। এটা ধরো কত? l/2, ভর কত? m/2। তাতে তুমি বুঝতে সুবিধা হবে। তো আচ্ছা m/2 এই জন্যই দিছে। আর পুরো দণ্ডের ভর কত? m। পুরো দণ্ডের দৈর্ঘ্য কত? l। তাহলে অর্ধেকটার দৈর্ঘ্য কত হবে? l/2, অর্ধেকটার ভর কত হবে? m/2। এই অর্ধেকটার ভর l/2, ভর হচ্ছে m/2। তাহলে এটা যা পাবো এটাও তাই পাবো। দুটো যোগ করে দিলে দুই সাইড এটা বের হলো। হ্যাঁ এক কথাই এটা আমি কত পেলাম? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটা কত পেলাম? I = 1/12 m l স্কয়ার। এটা পেলাম না? কি করো? তাড়াতাড়ি তোলো। এটা কত পেলাম? এটা কত পেলাম? এটা একই দণ্ড কিন্তু দূরে, ও একই দণ্ড কিন্তু। তাহলে I এটা কত পেলাম? 1/3 m। আচ্ছা তোমাদের যদি আমি একটা কোশ্চেন করি, বলো তো দূরে কি সেম না ভিন্ন? অবশ্যই ভিন্ন। ভিন্ন না? কোনটা বড় কোনটা ছোট? এই অক্ষের সাপেক্ষে জড়তামাক বেশি নাই প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তামাক বেশি? প্রান্ত বিন্দুগামী। তার ঘোরার প্রবণতা কোথার সাপেক্ষে বেশি? প্রান্ত বিন্দুগামী। একবার আর স্থির থাকার প্রবণতা কোথার সাপেক্ষে বেশি? প্রান্ত বিন্দুগামী। অর্থাৎ প্রান্ত বিন্দুগামীর সাপেক্ষে ঘোরার প্রবণতাও বেশি, আবার স্থির থাকার প্রবণতা বেশি, মানে জড়তামাক বেশি। কয় গুণ বেশি? 4 গুণ বেশি। অর্ধেক ছাত্রের কথা কয়নি, এরা বোঝেই না যে 4 গুণ বেশি। ওদের জন্য এই কারবার। এটা ধরলাম I1, এটা ধরলাম I2। রেশিও দেখলে তো বোঝা যাচ্ছে নাকি? তাহলে এর 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 ভাগ 1 থেকে পাই I2 ভাগ I1 সমান সমান। এই বাবু খেয়াল করো, এটা মানে কি? I2 মানে কি? m l স্কয়ার বাই 3। আর এই ভাগ চিহ্ন কি করে দেবো? গুণ। তাহলে এটা দেবো উল্টে। তাহলে উপরে যাবি 12 আর নিচে আসবি m l স্কয়ার। m l স্কয়ার m l স্কয়ার কাটা, এটা দিয়ে কাটলে 4। তাহলে এই যে 4। অতএব I2 সমান কত হবে? 4I1। পরীক্ষায় আসলে তুমি না পারলে কোনোভাবে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তুলে নাও। ছোট ছোট এমসিকিউ আসলে আসতে মানে এইভাবে এমসিকিউ আসে যে এটা তুলনা এটা কত, এটা তুলনা এটা কত। তুমি না পারলে কোনোভাবে দায়ী থাকবো না আমি। তাহলে I2 মানে কি? প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সেটা হবে এটা কি? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কয় গুণ? 4 গুণ। তাই খেয়াল করবা কোন অক্ষের সাথে কোন অক্ষের ইয়ে বসাচ্ছে। তাহলে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের 4 গুণ। মাথায় রাখো এটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ।